নিব, এরপরে যারা যারা মিস করবে আমি কারোর অ্যাটেন্ডেন্স দিব না। এভাবে আমি দেখা যাচ্ছে যে আমি ক্লাস জয়েন করার 20 মিনিট 30 মিনিট পরে ক্লাসে জয়েন করেন, এই ধরনের স্টুডেন্ট আমার ক্লাসে দরকার নেই। এটা মর্নিং ক্লাস, এটা বুঝেই কোর্স নিয়েছেন, তো অন টাইমে জয়েন করতে হবে। তো অফিসিয়ালি দিস ইজ আওয়ার লেকচার 17। আমরা লাস্ট ক্লাসে কি কি পড়েছি কেউ একজন বলেন, একটু শুনি কতদূর কমপ্লিট করেছে আমরা লাস্ট ক্লাস পর্যন্ত। আজকে ক্লাসে যদি কেউ কথা না বলে তাহলে কিন্তু সমস্যা আছে। টিচারদের নামে আপনারা কমপ্লেন করেন, টিচাররা রেসপন্স করে না, কিন্তু আপনারাই তো রেসপন্স করেন ম্যাম না। জিডিপি নমিনাল জিডিপি জিডিপি ম্যাথ পর্যন্ত রিয়েল পড়ানো জিডিপি হয়েছিল। এগুলো ম্যাম সংজ্ঞা পড়ানো হয়েছিল, এখন আজকে আমিনুল বলবে, হ্যাঁ আমিনুল বলবে জিডিপি কতটুকু পড়েছি আমরা। ম্যাম নমিনাল জিডিপি রিয়েল জিডিপি এগুলো ম্যাম সংজ্ঞা দেওয়া হয়েছিল লাস্ট পর্যন্ত, আজকে থেকে ম্যাম ম্যাথ করার কথা। ম্যাথসে যাব, মানে আমরা ডেফিনেশনটা পড়েছি বাট ক্যালকুলেশনটা কোনো কিছুই করি নাই, এই তো। না ম্যাম, জি ম্যাম, জি and I already shared the slide with you, is it? আমি ম্যাম। আমার একটা বেসিক স্লাইড মেক করেছি আমি জিডিপির উপরে, এই স্লাইডটা কি শেয়ার করা আছে আপনাদের সাথে? না ম্যাম। জি ম্যাম করা জি আছে। ম্যাম করা হয়েছে ম্যাম, একটা করা হয়েছিল। একটা বেসিক স্লাইড আছে, এটা আমি বলেছি যে ইভেন এটা থেকে না পড়তে, জাস্ট একটা বেসিক স্লাইড। আমি যেহেতু এটা দেখাচ্ছি আপনারা অনেকেই বলবেন যে স্লাইড শেয়ার করেন নাই ম্যাডাম, এই জন্য এটা শেয়ার করেছি, দ্যাটস ইট। ওকে, তো চলে যাই তাহলে আজকে ক্লাসে। আমরা আজকে যেটা দিয়ে স্টার্ট করবো ওটি আমার জানা দরকার ছিল। Still we are in chapter 4 and today we will have a breakout room activities based on your performance. So এবং breakout room activities is very important for us because from there you will get your 1 CT marks and class performance marks, or I can say that a group performance or group assignment parts. And for individual presentation you have to make a video presentation. এটার উপরে আমার আসলে একটা সেশন নেওয়ার কথা ছিল, I told you this Friday নিব আমি। I'm sorry for my personal reason আমি ফ্রাইডে নিতে পারছি না, আমি এটা কনভেনিয়েন্ট টাইমে নিব, আমি নেক্সট উইকের মধ্যেই নিব, এটা হয়তো কোনো একটা ওয়ার্কিং ডেতে নিব। So maybe it will be on Monday or Tuesday on evening time so that you can join there. আমি এরকম একটা টাইমে এটা নিব। So today we will start with the topic that is the classification of GDP. অর্থাৎ আমরা দেখবো যে এখানে ইন্ডিকেটরস লেখা, এটা একটা মিস্টেক, এই জন্যই বলছি এটা একটা ইটস আ ভেরি সিলি স্লাইড। আমি জাস্ট একটা নেওয়ার জন্য, মানে আমার ক্লাস যখন আমি নিতাম ফেস টু ফেস ওরকমই একটা সুবিধার জন্য যখন অনলাইনে চলে আসলাম, একটা হচ্ছে জাস্ট একটা স্লাইড মেক করে নিয়েছি, এটা হচ্ছে সেটা বেসিক স্লাইড যেটাকে বলে, যে স্লাইড দিয়ে হচ্ছে আপনার আমার পড়াতে সুবিধা হয়। তো এখান থেকে আসলে আমরা যাতে না পড়ি, আমি সবসময় দেখবেন যে বইটা দেখাই দিই কোথা থেকে পড়াচ্ছি, আমরা বই থেকে যাতে পড়ি। এবং আরো একটা ওপেন বুক এক্সামের মতো বলে দিই, যাতে এটা মিডের মতো না হয়, পরীক্ষা খারাপ না হয়, আমি কিন্তু ম্যাথস দেখবো এবং জিডিপি থেকে ম্যাথস ম্যান্ডেটরি আসবেই, আর কিছু বললাম না। আচ্ছা, সো আমরা আজকে যেটা দেখবো যে টাইপস, অর্থাৎ জিডিপিটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করছি সেটা নিয়ে যাচ্ছি। So first of all, actually, when there is the word nominal in economics, actually, the last class I discussed about it again. তারপর আমি আবারও যাচ্ছি। When we use the word nominal, it means in these cases that thing will be calculated as current market price. Suppose if I talk about the nominal wage, it means my wage, which means salary, it will be calculated at current market price. And when we use the word which is real, it means we will find out the real scenario, কি হচ্ছে সেখানে সেটা বের করার চেষ্টা, দ্যাট মিন্স দেয়ার উইল বি সাম কম্পারিজন, এরকম একটা বিষয় আসবে। আচ্ছা, সো নমিনাল জিডিপি মিন্স ইন দিস কেসেস, দ্যাট মিন্স নমিনাল মিন্স আমরা মার্কেট প্রাইসে ক্যালকুলেট করব, বললাম যে নমিনাল ওয়ার্ডটা আসা মানে মার্কেট বা কারেন্ট প্রাইস এই বিষয়টা চলে আসবে। মার্কেট প্রাইস মিন্স দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস। ওই যে আপনাদের অ্যাসাইনমেন্টে যে জিনিসটা দিয়েছিলাম যেটার অ্যান্সার প্রপারলি কেউ করতে পারেন নাই, অথচ আমাকে খুব সারপ্রাইজ করেছে, বিলিভ মি, আমি বলতে চাই নাই, আমি ইংলিশে কোর্স নিই এবং আমার ধারণা ছিল those students are weaker than the students from Tripoli. আমি বলেছিলাম মনে, এবার আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোর্স আছে, তাই না, কম্পেয়ার করতে পারছি। আমি ওদের কপি চেক করতে যে সারপ্রাইজিংলি ফাইন্ড আউট করলাম ওদের কপি আপনাদের থেকে অনেক ভালো, ওরাও বেসিক ইকোনমিক্স এর কোর্সটাই করছে, অনেক ভালো লিখেছেন তারা, অন অ্যান এভারেজ ভালো কপি, এইটুকুই বলতে চাচ্ছি। ওকে, সো যেটা বলছিলাম, এটা আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করে। এখন আপনি চেষ্টা করলে আপনারাও ভালো করে, আমি এটাই বলেছি, আপনারা পড়াটা জমাই ফেলেন বলেই ইয়াটা খারাপ হয়ে যাচ্ছে, আমাদের এক্সাম গুলো খারাপ হচ্ছে। আচ্ছা,
সো কথা না বাড়াই, তো যেটা ছিল the word nominal means in these cases we will calculate this thing as current market price or current money terms. So when the GDP will be calculated in current market price, that kind of GDP is called nominal GDP. আজকে আমাদের লিখতে হবে, যেহেতু অ্যাক্টিভিটিজে আছে, বারবার বলছি খাতাটা নিয়ে বসে এবং খাতার উপরে আমরা নমিনাল জিডিপি বড় বড় করে লিখি। এখন কথা হচ্ছে কি, নমিনাল জিডিপিটা যখন আমি লিখবো দেখবেন যে আমি কখনোই নমিনাল মানে এইভাবে এত বড় করে লিখবো না, এটা একটা শর্টকাট ফর্ম আছে, দ্যাট ইজ NGDP। এভাবে আমি এটাকে লিখবো, NGDP লিখবো, এবং এটা দিয়ে আমরা বুঝবো যে দিস ইজ মিন্স nominal GDP. So now let's talk about real GDP. Real means we are trying to find out the real scenario. So in nominal GDP, that means in normal situation, actually we can't find out the purchasing power, our purchasing power, or I can say we can compare with the previous year. So when we need to find out the original scenario, that means how much production actually we are producing, or what's Miss, our ability. Yes. হ্যালো মিস, আপনি যেগুলো বলছেন এগুলো কি আমরা রাইট ডাউন করব? না, এটা রাইট ডাউন করার দরকার নেই। ডেফিনেশনের আমি যা আসবো, এক লাইনের একটা কথা বলবো, ওটা লিখতে হবে, ফর্মুলা দিব, ওই জন্য ওগুলা রাইট ডাউন। এখন আপনার ইচ্ছা আপনি রাইট ডাউন করতে পারেন, কিন্তু যেটা রাইট ডাউন করতে হবে ম্যান্ডেটরি, সেটা আমি বলে দিব কোনটা রাইট ডাউন করবেন। আচ্ছা, সো রিয়েলটাতে যেটা হচ্ছে যে উই আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য রিয়েল সিনারিও। সো রিয়েল সিনারিও বের করার জন্য আমরা এখানে একটা কম্পারিজন আসবো, দ্যাট ইজ ইনফ্লেশন। সো when we will calculate the GDP with the adjustment of inflation. Inflation means the increase in average price level. Price level যে fluctuation টা হয়, এটাই আমরা ইনফ্লেশন দিয়ে ক্যালকুলেশন করি। বাংলা এটার একটা নাম আছে মূল্যস্ফীতি, এটা শুনলেই বুঝবেন। So when we will calculate the GDP with the adjustment of inflation, which means with the fluctuation of price level, in that cases we will find out real GDP. That means there will be some comparison, so we will find out the real scenario. এটাই বলতে চাচ্ছিলাম। তো নমিনাল জিডিপি নিশ্চয়ই আমরা লিখেছি, এর পাশে যা শর্টকাটে লিখে রাখি তাতে আমাদের মনে থাকবে NGDP, ব্র্যাকেট ইন এ ব্র্যাকেট লেখেন NGDP, ওখানে লেখেন ক্যালকুলেটেড অ্যাজ কারেন্ট মার্কেট প্রাইস। তো আপনার মনে থাকবে যে NGDP মিন্স হচ্ছে এগুলা কারেন্ট মার্কেট প্রাইসে ক্যালকুলেট করবো। এরপরে আমরা 3 আঙ্গুল জায়গা খালি রাখবো, মানে আপনার হাতের যে 3 আঙ্গুল স্পেস এটা খালি রাখবো, কারণ আমরা ফর্মুলা লিখবো এই কারণে। এরপরে আমরা লিখি হচ্ছে রিয়েল জিডিপি। এখন সেম কোশ্চেন এগেন, what's the shortest form of real GDP, that means abbreviation. So for real GDP the abbreviation is RGDP. So real GDP means when the GDP will be calculated with the adjustment of inflation. So just shortcut এ লিখে রাখেন real GDP ব্র্যাকেটে RGDP দিয়ে just লেখেন with the adjustment of inflation, তাহলে মনে থাকবে যে this kind of GDP will be calculated with the adjustment of inflation. ফর্মুলা আমি দিব, এখনই দিব, এটার জন্য একটু স্পেস রাখি আমরা। ওকে, তাহলে আমরা কি লিখছি? নমিনাল জিডিপি হচ্ছে calculated as current market price, and real GDP is calculated with the adjustment of inflation. With the adjustment of inflation, এখানে বানান দেওয়া আছে, and এই যে INFLATION, with the adjustment of inflation. আচ্ছা, someone asked me in I think কোশ্চেন করতে যাচ্ছিলেন, বলেন। আচ্ছা, সো এবার আসি যে ফর্মুলাটা আসলে কি হবে। NGDP ক্যালকুলেশন করা খুবই ইজি। NGDP হচ্ছে কি, যে বললাম কারেন্ট মার্কেট প্রাইসে আমরা ক্যালকুলেশন করব। সো সাপোজ আগে বুঝে নিই, তারপর ফর্মুলা আমি বলবো, সেই ওয়েজ লিখবো। সাপোজ আমরা বুঝে নিই there is a very small economy, it produces only 2 products, one is rice, another one is wheat, চাল আর গম তৈরি করে, এরকম একটা ছোট্ট ইকোনমি। হ্যাঁ, so to calculate the nominal GDP for that economy, what we will do, we will just multiply the price of rice with the quantity of rice. এখন আস্ক করতে পারবে ম্যাডাম প্রাইস কোয়ান্টিটি কই পাবো, এগুলো দিয়ে দিব আমি, কিন্তু জাস্ট যেটা করবো যে the price of rice will be multiplied by the quantity of rice plus adjustment করতে হবে। তো price of wheat will be Yes. multiplied by wheat. জি বলেন। এখানে কিউ প্রাইস আর পি প্রাইস এই দুইটা কি বলতেছে? আচ্ছা, পি বলতে প্রাইস বোঝায়, কিউ বলতে কোয়ান্টিটি বোঝায়। পি প্রাইস না, মানে পি রাইস দেওয়া মিন্স হচ্ছে প্রাইস অফ রাইস,
আমি শুধু যদি পি লিখে রাখি তাহলে তো আপনি বুঝবেন না যে কোন প্রোডাক্টের প্রাইস বলছে, এই জন্য শর্টকাটে এখানে ছোট্ট করে লোয়ার ফর্মে লোয়ার কেসে লেখা হচ্ছে রাইস। আচ্ছা, তাহলে নমিনাল জিডিপিটা কি দেখলাম। এখন আপনার কথা হচ্ছে ম্যাডাম আর একটা প্রোডাক্ট ধরেন অ্যাড করলাম লাইক ক্লোথ, সেক্ষেত্রে আপনি কি করতেন? তখন আমি প্লাস সাইন দিয়ে প্রাইস অফ ক্লোথ উইল বি মাল্টিপ্লাই বাই কোয়ান্টিটি অফ ক্লোথ, এইভাবে আমি কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্টে আসতাম। তো নমিনাল জিডিপিতে যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে জাস্ট আমাদের মাথায় এটা রাখতে হবে, নমিনাল জিডিপিতে আমার যত প্রোডাক্ট থাকুক সেই প্রোডাক্ট গুলোর প্রাইস লেভেল যেটা দেওয়া থাকবে দ্যাট উইল বি মাল্টিপ্লাই বাই উইথ its quantity so that we can find out the nominal GDP. That's it. So আমি ফর্মুলাটা কিভাবে লিখবো এটার জন্য আমরা চলে যাচ্ছি একটা ওয়ার্ড ফাইলে। যে ওয়ার্ড ফাইল ওয়েট যেটা লিখছেন এটা মানে কি? আমি আপনি কি ক্লাসে এখন জয়েন করলেন স্যার? না ম্যাম, অনেক আগেই তো করছি। আমি মনে বারবার বলছিলাম যে পি মিন্স প্রাইস, কোয়ান্টিটি মিন্স কোয়ান্টিটি। সো পি হ্যাঁ, নিচে যদি ওইটা শুনছি শর্টকাটে ম্যাম, ওই যে পি হুইট ওয়েট লেখা, যেটা লিখছেন আর কি। ওয়েট না হুইট, হুইট জি ম্যাম। হুইট মিন্স গম, ও, তাহলে গমের প্রাইস এটা বুঝিয়েছে। আচ্ছা, সো আমরা যখন ক্যালকুলেশনে যাব আমরা এরকম একটা টেবিল, সাধারণত আমি টেবিল আকারে দিই। টেবিল ছাড়া কখনো দেওয়া সম্ভব না, কেন? কারণ টেবিল আকারে দিলেই যে ভ্যালু গুলো সুন্দরভাবে বোঝানো যায়, নাহলে আমি যদি ডেসক্রিপশন দিই আপনি আসলে ফাইন্ড আউট করতে হবে। এরকম একটা টেবিল আকারে দিব, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। তো আপনাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না, এটা আমার চিন্তা। প্রাইস এন্ড কোয়ান্টিটি সব দিয়ে দাও। এখন বলবেন যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করা, কারণ এটার অ্যান্সার পরে আসছে। আচ্ছা, সো এখন তাহলে এখান থেকে একটা ফর্মুলা দেখেন আমি এখানে লিখেছি এটা বোঝার জন্য, আপনারাও সেটা লেখেন। দেখেন এই যে লেখা এনজিডিপি ইজ ইকুয়াল টু প্রাইস, দেখেন এখানে ব্র্যাকেটে আমি লিখেছি কারেন্ট মার্কেট প্রাইস ইনটু মাল্টিপ্লাই বাই দিয়েছি কিউ, কিউ মিন্স কোয়ান্টিটি দ্যাট ইজ কারেন্ট ইয়ার, মানে হচ্ছে যেই বছরে নমিনাল জিডিপিটা বের করতে যাব দেন ইটস কন্টিনিউ, মানে যেই বছরের আমি নমিনাল জিডিপিটা ক্যালকুলেশন করতে যাব সেই বছরের জন্য যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস পাবো সেটা কারেন্ট মার্কেট প্রাইস, সেটা দেওয়া থাকবে। এই যে আমরা যেমন এখানে টেবিলটাতে দেখতে পাচ্ছি ওরকম দেওয়া থাকবে, সেটার সাথে ওই বছরের যে কোয়ান্টিটি হবে সেটার মাল্টিপ্লিকেশন হবে, এভাবে আমরা নমিনাল জিডিপিটা পাবো। এটা ফর্মুলাটা ওই যে ফর্মুলা লেখার জন্য বলেছিলাম 3 আঙ্গুল জায়গা রাখেন, 3 আঙ্গুল আসলে রাখো না, জাস্ট বলার মতো বলেছি যে একটা স্পেস রাখেন, ওখানে এই ফর্মুলাটা লেখেন যে এনজিডিপি ইজ ইকুয়াল টু পি টাইমস কিউ, where P is the current market price and Q is the current year, quantity of current year actually, মানে কোয়ান্টিটিটাও কারেন্ট ইয়ারের হবে এটাই। এখন আসি যে দেখেন টেবিলটাতে দেখেন আমরা দেখতে পাচ্ছি there are 3 products, t-shirt, apple and tomato, and their prices are given here in dollar term. So when we calculate the nominal GDP, again এই যে কোয়ান্টিটি মেনশন করা আছে, প্রাইস ও মেনশন করা আছে, সো এখানে আমরা কিছু একটা করতে যাব, সেটাই এখন দেখবো, ক্যালকুলেশনটাও দেখবো। তো ফর্মুলাটাকে আমরা লিখেছি সবাই, আবার একটু দেখাচ্ছি, ফর্মুলাটা একটু লিখি। জি ম্যাম। আচ্ছা, ফর্মুলা লিখে ফেলেছি, তাহলে এখন আমরা দেখি যে ক্যালকুলেশনটা আসলে আমরা কিভাবে করব। সো অলরেডি আমি এখানে একটা ক্যালকুলেশন করেছি। ম্যাম ফর্মুলাটা একটু দেখান ম্যাম, একটু সময় দিবেন। আজকে গুগলে যে ডুডো মানে এটাকে বলে কি ডুডলস মনে হয়, ওটা খুব সুন্দর, এটা দেখেন। গুগল সার্চে গেলে একটা যে লোগো আসে না, ওটা খুব সুন্দর, আমি প্রতিদিন দেখি, কোনোদিন খুবই ভালো লাগে, মানে আজকেটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর। আমি এটাকে প্রতিদিন চেঞ্জ করে? হ্যাঁ, প্রতিদিনে ওদের ওদের একটা, আমি যতটুকু জানি যে প্রতিদিন চেঞ্জ করে, এবং হচ্ছে ওদের একটা কম্পিটিশন থাকে, কম্পিটিশনের মাধ্যমে ওরা হচ্ছে গিয়ে এই লোগো গুলা সিলেক্ট করে যে কিভাবে আমি আসলে করব। আচ্ছা আপনাদের, ম্যাম জি এই যে ম্যাম প্লাস ডট ডট দিয়ে এখানে এটাও কি লিখবো? হ্যাঁ, প্লাস ডট ডট দিয়ে তো আপনাকে বুঝতে হবে যে এখানে আমি কি বুঝাচ্ছি। প্লাস ডট ডটটা দিয়ে এটাই বুঝাচ্ছি যে এরকম মানে সো অন, মানে হোয়াট ক্যান আই সে, মানে এটা কন্টিনিউয়াস ফর্মে থাকবে। এইভাবে যতগুলো প্রোডাক্ট আছে আমার সবগুলো প্রোডাক্টকে আমি এইভাবে আনতে পারবো, বুঝাতে পারছি? 100টা প্রোডাক্ট যদি থাকে 100টা প্রোডাক্ট ওই প্রাইস টাইমস কোয়ান্টিটি এভাবে আমি আনবো, আনলেই জি আমার ম্যাম। হচ্ছে গিয়ে যেটাকে বলা যায় যে
জিডিপি যেটা, এটা নমিনাল জিডিপি যেটা স্পেশালি, সেটা ক্যালকুলেশনটা হয়ে যাবে। আর কোনো কোশ্চেন? না ম্যাম। এখন বললেন যে ম্যাডাম বাংলাদেশে তো ধরেন প্রোডাক্ট, আমি ধরেন জানি না বাংলাদেশে প্রোডাক্টের সংখ্যা কত, সেটা কিভাবে ক্যালকুলেশন করবো? সেটার অ্যান্সার অলরেডি আমরা দিয়ে আসছি। আমরা মনে হয় দেখেছি যে কিছু অ্যাপ্রোচেস আছে, যে অ্যাপ্রোচ দিয়ে আমরা আসলে জিডিপিটা ক্যালকুলেশন করতে পারি, এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ আর ইনকাম অ্যাপ্রোচ। সো এটা একটা বেসিক টার্ম, এটা যেটা আসি আগে বুঝি, তারপরে আমরা বাকি আননেসেসারি কোশ্চেন গুলোতে যাবো। সরি, আমার স্ক্রিন শেয়ার স্টপ হয়ে গেছিল। সো আমরা যেটা দেখছিলাম যে, দেখতে পাচ্ছি সবাই তো স্ক্রিনটা? তো আমরা যেটা দেখছিলাম যে সেটা হচ্ছে আমরা জিডিপির নমিনাল জিডিপি একটা ফর্মুলা দেখলাম, দ্যাট ইজ প্রাইস টাইমস কোয়ান্টিটি। যে সিম্পল থিং, এটুকু মনে রাখলেই হলো, প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সেটা যাব। তো এখন ক্যালকুলেশন যেটা দেখবো, দ্যাট ইজ দ্য ক্যালকুলেশন অফ নমিনাল জিডিপি। সো হিয়ার you can find out there are 4 years, 2015, 16, 17, 18, and there are different color. আমি এটা explain করব later কেন I am going to use these different colors, so এটা পরে আসি। তো আপাতত nominal GDP তে চাই। So nominal GDP says that just the quantity price of the, that means the current price will be multiplied by the current quantity. That would be okay for us. So like for 2015, when we calculate the nominal GDP in 2015, the price, which is $3, আমরা দেখতে পাচ্ছি, that is multiplied by the its quantity of t-shirt, that is 30 units of product. আমার সাথে কিন্তু ম্যাথটা এখন করতে হবে। So 30 times $3 plus, এই যে বললাম অ্যাডজাস্টমেন্ট করবো, তারপরে সেই quantity of apple, which is 20 times the price of apple, which is $2.5. So 20 times 2.5 plus, আমরা কি করতে লাগবে এই ম্যাথটা? জি জি স্যার, আমি কিন্তু আজকে ক্লাসের শুরুতেই বলেছি খাতা কলম নিয়ে বসেন, লিখতে হবে আজকের ক্লাসে। আর প্লিজ আমাকে ইন্টারাপ্ট করেন না, আমাকে একটু কন্টিনিউ করতে দেন, খাতা কলম নেন, ম্যাথস করতে থাকেন। তারপরে যেমন দেখেন কোয়ান্টিটি অফ টমেটো, এই যে 40, যে 40 ইউনিটস নিলাম, প্রায় টাইমস প্রাইস অফ টমেটো, which is $1.2. ওকে, প্রশ্ন ম্যাডাম, এখানে তো আপনি আগে বলছিলেন প্রাইস টাইমস কোয়ান্টিটি, আমি উল্টাই দিচ্ছি, কোনো সমস্যা আছে? না সমস্যা না, আমরা মনে হয় জানি মাল্টিপ্লিকেশনে যে কোনো একটা ভ্যালু দিলেই হয়, তো এই জন্য আমরা যে প্রাইসটা কি আগে লিখতে হবে সেটা কিছু না। এখন কথা আছে, কয়েক জায়গায় আমি দেখবেন যে ডলার সাইন ইউজ করেছে, কোনো জায়গায় করি নাই। ইটস টোটালি আপ টু ইউ, আপনি ডলার সাইন ইউজ করবেন কিনা, কিন্তু ফাইনাল অ্যান্সারটা যখন আসবে, যেমন এখানে ফাইনাল অ্যান্সার হচ্ছে এই যে সবগুলো মাল্টিপ্লাই করে অ্যাড করার পরে অ্যান্সারটা আসছে হচ্ছে $188। দেখেন এখানে আমি ডলার সাইন ইউজ করেছি, বিকজ জিডিপি হ্যাজ এ ইউনিট হুইচ ইজ দ্যাট ইজ প্রাইস লেভেল। সো এখানে আমি ডলারে হিসেব করেছি বলে ডলার সাইন দিয়েছি, আমি পাউন্ডে করলে পাউন্ড সাইন দিব, টাকাতে হলে টাকার কথা লিখবো। এইখানে কিন্তু আবার সিম্বলটা মেনশন করতে হবে। ওকে, আর একটা দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে। সাপোজ আমি 2000, এখানে যেটা বের করা আছে, আমি একটু জুম ইন করি, তাহলে আমার জন্য আর ইজি হবে। এই জুমে এখন এই সমস্যাগুলো বেশি করে, স্পটলাইট দিলে লেখা টেখার খুব ঝামেলা হয়। আমি আর একটু জুম করি, আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। আমি এই স্লাইড, এই ওয়ার্ড ফাইলটা আপনাদের সাথে শেয়ার করবো, যেহেতু ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস আসবে, তো ওয়ারিড হওয়ার কিছু নাই, এটা পাবেন। আচ্ছা, তো যেমন ধরেন 2016 এর আমি হচ্ছে কি নমিনাল জিডিপিটা বের করেছি। এখানে ভ্যালুতে ভুল থাকতে পারে, বাট ক্যালকুলেশন প্রসেসে ভুল নেই। আমি অনেক জায়গায় হচ্ছে জাস্ট বেসিক একটা ভ্যালু লিখে রেখেছি স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য। তো ভ্যালুটাকে এখানে অ্যান্সার যদি না মিলে ভুল, মানে ভাববে না যে আপনার অ্যান্সার ভুল। এখানে আমি ক্যালকুলেশন অনেক জায়গায় নিজের মতো করে জাস্ট একটা ভ্যালু বসিয়ে দিয়েছি। যেমন আমি এখন কি বের করতে চাচ্ছি, আমি 2016 এর nominal GDP টা বের করতে চাচ্ছি। So when I'm trying to find out the nominal GDP of 2016, আমি কি করলাম, প্রাইস লেভেলটা দেখেন $3.5, আমি সেটা নিয়েছি। Then the quantity টা, that is 40 plus price level $3, which is multiplied by the quantity, which is 33 plus আবার এখানে আসছে প্রাইস লেভেল, which is $1.5, ওটা নিয়েছি, এটাকে মাল্টিপ্লাই করেছে কি কোয়ান্টিটি, which is 55। সো পুরোটাকে অ্যাডজাস্ট করলাম, করে আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম। এভাবে করলাম। এখন আপনার প্রশ্ন, আর আপনি 3টা প্রোডাক্ট দিয়েছেন, আমাদেরকে 3টাই দিবেন না? আমি 4টাও দিতে পারি, 10টাও দিতে পারি, 100টাও দিতে পারি।
সো যতগুলো প্রোডাক্ট থাকবে এইভাবে শুধু প্রাইস টাইমস কোয়ান্টিটি করতে থাকবো আমরা, তাহলে আমরা নমিনাল জিডিপি পেয়ে যাব। বুঝাতে পারছি? এখানে আরো কয়েকটা বের করেছে, আমি নমিনাল জিডিপি মানে 2018 এরও বের করেছি, যদি খেয়াল করে দেখেন সেম থিং, জাস্ট দ্য প্রাইস times quantity, that is 4.25 is multiplied by 60 plus 3.75 multiplied by 45 plus $3.4 which is multiplied by 65। এভাবে আমরা কিন্তু জিনিসটা পেয়েছি, এটা একটা ভ্যালু। এখন এই ভ্যালুটাতে আমি আবারও বলছি, এই ভ্যালুটা অ্যাবসলিউট ধরে নেওয়ার কিছু নেই। আমি এটা ক্লাসে বার করার সময় অনেক সময় ডিফারেন্ট ভ্যালু বসিয়ে দেখানোর জন্য করেছি, সেটা যে অ্যাবসলিউট হবে তা না। এবং আবারও বলছি, এগুলো লিখতে হবে, ক্যালকুলেশন গুলো আমার সাথে বসে এখন করতে হবে, আদারওয়াইজ ভুলে যাব। এবং এই জায়গা ভুল করেন, প্রচুর ভুল করেন পুরো ম্যাথস। এবং এই ম্যাথসটা হচ্ছে এমন, একটা স্টেপের সাথে আরেকটা স্টেপ রিলেটেড। এই এখনই রিয়েল জিডিপি আসবে তখনই বুঝে যাবেন একটা স্টেপের সাথে আরেকটা স্টেপ রিলেটেড, সো দ্যাট ভুল করলে পুরো জিনিসটা ভুল হবে। আচ্ছা, রিয়েল জিডিপির নিচে এই ফর্মুলাটা লেখেন, যেটা যে ব্লু কালার দিয়ে আমি হাইলাইট করেছি, তারপরে বোঝাচ্ছি। দেখেন লেখা রিয়েল জিডিপি ইজ ইকুয়াল টু প্রাইস টাইমস কোয়ান্টিটি এগেন, বাট প্রাইস এর মধ্যে ব্র্যাকেটে লেখা বেস ইয়ার প্লাস কোয়ান্টিটি, সেটা আবার লেখা কারেন্ট ইয়ার। এভাবে লিখি ফর্মুলাটা। ম্যাম আমাদের কি টেবিলটা সহ লিখতে হবে না? টেবিলটা লাগবে না, টেবিলটা লিখতে হবে না, আমি বললামই তো ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দিব, সো দ্যাট আই উইল শেয়ার দিস টেবিল উইথ ইউ। টেবিলটা শেয়ার করব। ম্যাম ফর্মুলাটা যেভাবে আছে সেভাবে লিখবো না? হ্যাঁ, ফর্মুলাটা যেভাবে আছে সেভাবে লিখবেন। টেবিলটা একজন প্রশ্ন করেছে যে টেবিলটা তুলতে হবে কিনা, টেবিলটা তোলা দরকার নাই। ম্যাম জি বলেন। ম্যাম এই যে এনজিডিপি 2018-তে 60 ইন্টু ডলার সাইনটা দিছেন, হুম। তারপরে ডলার সাইনটা আর দেন দেই নাই নাই শুধু। আমি, হ্যাঁ, এটা অপশনাল, এটা বলছিলাম যে আমি কয়েক জায়গায় দেখবেন যে দিয়েছি দেই নাই, এগুলা নিয়ে অত হেডেক নেই, কিন্তু ফাইনাল অ্যান্সারটা তো সবসময় সাইনটা, মানে যেই টাকাটা ইউজ, মানে যেই কারেন্সিটাতে ইউজ করি, যেমন এখানে ডলারে ইউজ করাতে ডলার দেওয়া। নর্মালি আমি যা সাধারণত টাকাতে দিই, টাকাতে হলে টাকা দিব, পিকে যেভাবে লেখে সেভাবে লিখবো, বা বিডিটি, যদি আমি বিডিটি লিখি তাহলে আপনি বিডিটি লিখবেন, এইভাবে। জি ম্যাম। আচ্ছা, বুঝতে পারছি। ফর্মুলাটা লিখেছি রিয়েল জিডিপির নিচে, রিয়েল জিডিপির নিচে আছে, কোথায় লিখবো? ওই যে রিয়েল জিডিপির নিচেও একটু স্পেস রাখতে বলেছিলাম, ওখানে এই ফর্মুলাটা লিখবো। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ারে আবার আমার স্লাইডটাতে ব্যাক করে যাচ্ছি, ওখানে এটা নিয়ে কিছু কথা আছে, সো ওখান থেকে বুঝে এসে তারপরে যাবো। তো এখানে রিয়েল জিডিপি অলরেডি আমরা একটু স্টাডি করে একটু শুনি, আমরা শোনার আগে না প্রশ্ন করতে থাকি, তো এই জন্যই এই যে কোশ্চেন গুলো অ্যারাইজ হয়। দেখবেন যে আমার কথা একটু শুনেন, আমি এত কম বুঝায় বলি না, আমি বিলিভ করে আমার কথাটা একবার যদি শুনেন তাহলে বুঝে যাবেন। দেখেন রিয়েল জিডিপি যখন ডেফিনেশনটা পড়লাম তখনই বললাম যে দ্যাট মিনস উই উইল ফাইন্ড আউট দ্য রিয়েল সিনারিয়েট। টু ফাইন্ড আউট দ্য রিয়েল সিনারিয়েট we will focus on the inflation. Inflation means the fluctuation in price level. Price level এর মধ্যে একটা fluctuation হয়, সেখান থেকে আসলে ইনফ্লেশনটা ক্যালকুলেশন হয়ে আসে। তো আমরা সেই ফ্লাকচুয়েশনটাতে যাব। সেই ফ্লাকচুয়েশনে যাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে, কম্পেয়ার করতে হয়। তো আমরা মনে হয় ম্যাথস করে আসি, ম্যাথসে যখন আমরা কম্পেয়ার করি আমরা তখন একটা কনস্ট্যান্ট ধরে নিই, তো এইখানে সে কনস্ট্যান্টকে আমরা বলবো বেস ইয়ার। সো ইয়েস, টু ক্যালকুলেট দ্য রিয়েল জিডিপি, এই স্লাইডেও একটা ম্যাথস দেওয়া আছে, এই জন্য আমি দেখাচ্ছি যে স্লাইডটাও যখন আপনারা গো থ্রু করবেন দেখবেন যে এখানেও একটা ম্যাথস দিয়েছে, সেখানে মাত্র 2 বছর নিয়েছে, 2006 আর 7, সেখানেও আমি ক্যালকুলেশনটা করেছি। তো একই জিনিস, যে যখনই আমরা রিয়েল জিডিপি ক্যালকুলেশন করতে হয়, so we need a constant, so here the constant is the base year. Okay, so we will compare with the base year. For that purposes we took the price level from base year as a constant factor, but the quantity will change, that means the quantity will be from the current year.
So now let's go to the slide again. আমি যেটা বুঝাচ্ছিলাম যে যেহেতু রিয়েল জিডিপিটাতে একটা কম্প্যারিজনের বিষয় আছে, কম্প্যারিজনের জন্য আমরা একটা মানে একটা কনস্ট্যান্ট ধরে নিতে হবে। কনস্ট্যান্ট ধরার জন্য আমার যে বছরগুলো থাকবে সে বছরগুলোর মধ্যে একটা বছরকে আমরা কনস্ট্যান্ট ধরবো এবং সেটা প্রাইস লেভেলটাকে কনস্ট্যান্ট ধরে নিব। সেই প্রাইস লেভেলের সাথে আমার যে কোয়ান্টিটি গুলো আসবে সেই কোয়ান্টিটি গুলোকে আমি মাল্টিপ্লাই করিয়াই সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে জিডিপি রিয়েল জিডিপি যেটা সেটা পাবো। এখন প্রথম প্রশ্ন, ম্যাডাম, হাউ ক্যান আই ফাইন্ড আউট দ্য বেস ইয়ার? সো দুটো ওয়েতে হতে পারে। একটা আপনার টিচার মেনশন করে দিতে পারে যে এইটা হবে বেস ইয়ার, তাহলে আপনি ওটাই ধরে দিবেন। আর একটা ক্ষেত্রে মেনশন করা না থাকবে, যেমন এইটার মতো, যেমন এখানে আমি বলেছি ক্যালকুলেট দ্য নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি, জিডিপি ডিফ্লেটর এন্ড রিয়েল জিডিপি গ্রোথ রেট of 2016, 17, 18 from the following information. So here I don't mention which one is the base year. So you have to find out the base year. So basically the easiest thing is the oldest one is the base year. যে সবচেয়ে বুড়া, এখানে সবচেয়ে বুড়া কে, সবচেয়ে আগে আসছে কে? ম্যাম 15 2015. So this is the base year. So এই base year বোঝার জন্য এবং এর প্রাইসটাকে যে কনস্ট্যান্ট ধরেছে এই জন্য দেখেন ইয়েলো কালারের মার্ক করা। এবার বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, এবার আসি নমিনাল জিডিপিতে। যদি কোনো কারণে এই যে বললাম যে ক্যালকুলেশন গুলো আমার সাথে করে, নমিনাল জিডিপির সাথে কিন্তু রিয়েল জিডিপির কিছু রিলেশন আছে। তো এখানেই যদি ক্যালকুলেশন ভুল করেন রিয়েল জিডিপি ভুল করবেন। রিয়েল জিডিপি ক্যালকুলেশন ভুল করা মানে রিয়েল জিডিপি গ্রোথ রেট ক্যালকুলেশন ভুল হবে। রিয়েল জিডিপি গ্রোথ রেট ক্যালকুলেশন আর এই রিয়েল জিডিপি নমিনাল জিডিপিতে প্যাচ লাগালে জিডিপি ডিফ্লেটর পুরোটাই উল্টাপাল্টা আসবে। তো সবটাই পুরো ম্যাচটাই যাবে। এই জন্যই বলছি যে আমার সাথে করতে হবে, আমার সাথে লিখলেই শিখে যাবেন। আর না এখন যদি হেলা ফেলা দিয়ে ওই যে জাস্ট রেকর্ডিং শুনতে থাকেন বা দেখতে থাকেন, টু বি অনেস্ট ওই যে ওরকম 18, 17, 18, 15 এরকমই মার্কস পাবেন ফাইনালে। আচ্ছা, তো রিয়েল জিডিপি ক্যালকুলেশন আসে, তাহলে আবার বুঝি রিয়েল জিডিপি ক্যালকুলেশনের জন্য আমাকে একটা বেস ইয়ার ধরে নিতে হবে। বেস ইয়ার দুইটা ওয়েতে আসতে পারে, আইদার আই হ্যাভ টু সিলেক্ট ইট আদারওয়াইজ মাই টিচার উইল সিলেক্ট ইট। সো ফর মানে আওয়ার অপশন যদি থাকে তাহলে আমরা যেটা করবো, the oldest one will be the base year. So here the 2015 is the oldest one, that's why it's the base year, because our teacher didn't mention which one is the base year. So এখন আসি 2015 এর আমি রিয়েল জিডিপি বের করতে চাচ্ছি। তো 2015 এ তো বেস ইয়ার, ওর প্রাইসটাকেই তো কনস্ট্যান্ট। আমার কি মাথায় কি এটুকু বুঝতে পারছি যে 2015 এ যে নমিনাল জিডিপি ছিল ওইটাই মনে হচ্ছে না রিয়েল জিডিপি সমান হওয়া উচিত 2015 এর জন্য? কথা বুঝি নাই না? আচ্ছা, আর একটু বুঝাই বলি। জি ম্যাম। 2015 এর প্রাইস লেভেলটাকেই তো আমি কনস্ট্যান্ট ধরে নিলাম, তাই না? ওটার সাথে তো কারেন্ট ইয়ারের কোয়ান্টিটিটাকে গুণ দিব, ওইটাই হচ্ছে আমার রিয়েল জিডিপি হবে। তাহলে 2015 এর জন্য তো কারেন্ট কোয়ান্টিটি 30, 20, 40, জি ম্যাম। কিন্তু প্রাইস লেভেল তো কনস্ট্যান্ট ওই আগেরটাই ধরা। তো নমিনাল জিডিপি তো আমি একই কাজই করলাম, প্রাইস টাইমস কোয়ান্টিটি, প্রাইস টাইমস কোয়ান্টিটি, প্রাইস টাইমস কোয়ান্টিটি। সো ফর বেস ইয়ার, হ্যাঁ ফর বেস ইয়ার এই যে আমি এখানে লিখেছি real GDP of 2015 is equal to NGDP just লিখে রেখেছে, মানে real GDP of 2015 is just equal the nominal GDP of 2015। এখানে কোনো চেঞ্জেস নাই, মানে এই দুটো সমান। কেন সমান এটা তো বলেই দিলাম, কারণ ওর প্রাইস লেভেলটা আমি কনস্ট্যান্ট ধরে নিয়েছি। ওকে, নিচে আমি যেটা বের করেছি 2017 এরটা বের করো, তো 17টা দিয়ে দেখাই। তো 17 এ তাহলে কি হলো, তাহলে আমাকে মাথায় রাখতে হবে এখন আমি রিয়েল জিডিপি বের করছি। সো ফর 2017 আমাকে যেটা করতে হবে যে আমার বেস ইয়ারে প্রাইসটাকে কনস্ট্যান্ট ধরে নিতে। আমি অলরেডি কনস্ট্যান্ট ধরে নিয়েছি, দরকার হলে যখন আমরা এক্সাম হলে ম্যাথ করব, যদি ফেস টু ফেস এক্সাম হয়, হতেই পারে ইউনিভার্সিটি ওপেন হয়ে গেল, আমরা দরকার হলে এরকম কোশ্চেনে মার্ক করে নিব যাতে আমাদের ইজি হয়। আচ্ছা, সো দেখেন প্রাইস লেভেলটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েছি। এখন দেখি আমি সেই কাজটা করেছি কিনা। কারেন্ট ইয়ারের কোয়ান্টিটির সাথে বেস ইয়ারের প্রাইসটাকে মাল্টিপ্লাই করব। তো দেখেন প্রথমে টমেটো অফ 2017 which is 55 kg, আমি কিন্তু 55 নিয়েছি, মাল্টিপ্লাই বাই দ্য প্রাইস লেভেল, দেখেন এখানে 3, ওর কিন্তু প্রাইস লেভেল 4, আমি কিন্তু সেটা নেই নাই, নিয়েছি না না ম্যাম। ম্যাম। নেই নাই, কিন্তু না ম্যাম, বেস ইয়ার বেস থেকে ইয়ারটা নিয়েছি, নেওয়া কিন্তু কারণ আমি রিয়েল জিডিপি ক্যালকুলেশন করছি। আচ্ছা, এই যে মাল্টিপ্লাই বাই $3, একই কথা ম্যাডাম, এখানে ডলার সাইন দিয়েছেন, পরের গুলো দেন অপশনাল। আমি মানে কেন যে এই যে এরকম মিসম্যাচ করছি জানি না,
যাই হোক আপনার অপশনাল, আপনি চাইলে দিবেন, না চাইলে না দিবেন, আমি এই জন্য কোনো মার্কস ডিডাকশনে যাব না। ওকে, দেন একইভাবে the quantity of apple is 40, so 40 times the price of apple which is $2.5 নিয়ে নিলাম, প্লাস ওই যে ডলারের প্রাইসটা কিন্তু পেলাম, মানে প্রাইসটা পেলাম কিন্তু বেস ইয়ার থেকে, প্লাস the quantity of tomato which is 70 kg, it's here, it will be multiplied by the price of tomato which is obviously from the base years which is 1.2, so it's multiplied by 1.2. আবার মেনশন করছে, আমি কি করলাম, আমি কোয়ান্টিটিটা কারেন্ট ইয়ার থেকে নিলাম, যে ইয়ারের বের করতে, আমি কিন্তু 2016 রিয়েল জিডিপি বের করি না, আমি 2017 দিয়ে আরো একটু পরের বছর দিয়ে দেখাচ্ছি, 2017 রিয়েল জিডিপি বের করছিলাম, এবং সেখানে আমি কি করলাম, কোয়ান্টিটি গুলো সবগুলোই ওই 2017 নিয়েছি, বাট প্রাইস লেভেলটা নিয়েছি ফ্রম দ্য বেস ইয়ার। তো যেমন for t-shirt the quantity of 2017 was 55, but the price level on base year is $3, so 3 দিয়ে টাইমস করেছে, প্লাস একইভাবে quantity of apple is 40, price level was $2.5, plus করলাম, plus the quantity of হ্যাঁ apple দিতে বলেছি, tomato is 70 times the price of tomato which is 1.2. এখানে ভ্যালুটা মোস্ট প্রবাবলি ভুল, আমার যতটুকু ধারণা, এটা একটা আন্দাজে ভ্যালু বসানো, বুঝতে পারছেন, এটা একটু ক্যালকুলেশন করে দেখেন, আমার যতটুকু মনে পড়ছে এটা জাস্ট বোঝানোর জন্য লিখে ফেলেছিলাম, এটা ভ্যালুটা না। আর একটা দেখাই, এই জন্যই মনে কেন বললাম, কারণ 2016 এর ভ্যালুটা দেখে আমার মনে হচ্ছে যে এইটা 2017 এর ভ্যালু এইটা না। আচ্ছা, এটা একটু করেন, করে আমাকে একটু ভ্যালুটা জানান, আমি তাহলে এখানে কারেকশনটা করবো। 349। 349 না, ঠিক করে। জি। ওহো, তো পিয়া সিলেক্ট হয়ে যাচ্ছে, আমি তো স্পটলাইট একটু ওয়েট করেন, হ্যাঁ, এটা যে ওয়ার্ড ফাইল, এইটা ফাইল দুইটা ম্যানেজ করতে গেলে একটু সমস্যা হয়। কত বলেছেন, 349, 349, আর কিছু নাই, কোনো মানে পয়েন্টে কিছু আসে নাই? না ম্যাম, পয়েন্টে কিছু আসে না। ঠিক আছে, সো এর দ্য ভ্যালু ইজ 349। ওকে, আর একটা দেখি, যেমন আমি 2016 এরও বের করেছে, ওটা ঠিক আছে, এই জন্যই বললাম 268.5, এটা হচ্ছে 2016 এর অ্যাকচুয়ালি। তো 2016 এর দেখি রিয়েল জিডিপি কিভাবে বের করলাম, তাহলে একই জিনিস, দ্য কোয়ান্টিটি উইল বি ফ্রম দ্য কারেন্ট ইয়ার, বাট দ্য প্রাইস লেভেল উইল বি ফ্রম দ্য বেস ইয়ার। সো ফর টি-শার্ট দ্য কোয়ান্টিটি অফ 2016 ইজ 40। জি জি স্যার। একটা প্রশ্ন ম্যাম, বলতেছি যে আমাদের যদি বেজ ইয়ার ধরে নিতে হয়, তাহলে যেটার কম থাকবে সেটা আমরা ধরে নিব, তাই না ম্যাম? হুম হুম হুম, আর আপনি যদি সিলেক্ট করে দেন তাহলে তো আমরা আমি ওইটা বলেই দিব, ওইটা তখন আর কিছু করার নেই। ধরেন আমি সিলেক্ট করে বললাম 2018 বেস ইয়ার, খুবই ইরিলেভেন্ট, তারপর যদি বলে দিই তাহলে 18 ধরেই কাজ করতে হবে। আগে প্রসিডিউরটা শিখি, তারপরে বেস ইয়ার যেটাই হোক না কেন ওই প্রসিডিউর ওয়াইজ করতে থাকলে আপনার ম্যাথস ভুল হবে না, এটাই বলতে চাচ্ছি। মিস, আরেকটা কোশ্চেন, এই বেজ ইয়ারের যে ইটার প্রাইস লেভেলটা আছে, মানে এটাই হচ্ছে মানে কনস্ট্যান্ট ধরে নিতে হবে, তাই হ্যাঁ, না? এইটাকেই কনস্ট্যান্ট ধরতে হবে, বেস ইয়ার ছাড়া আর কোনো কথা নেই, ফর্মুলাই তো সেটা বলছে, প্রাইস ফ্রম দ্য বেস ইয়ার, তো বেস ইয়ার ছাড়া কোনো কথা হবে না। ম্যাম, বেজ ইয়ার কি সব ইয়েতে হবে, যে নমিনাল জিডিপি হ্যাঁ বের করার হ্যাঁ সময়, বা হ্যাঁ, নমিনাল জিডিপিতেই শুধুমাত্র বেস ইয়ারের কোনো কাজ নাই, এর বাদ দিয়ে যে বাকি যতগুলো জিনিস করব, আমরা আসি একটা স্টেপ শেষ করি, কেবল তো একটা শেখাচ্ছে, রিয়েলটা শিখি, জিডিপি ডিফ্লেটরে আসলেই বুঝে যাবেন যে কেন বলছে যে একটা আরেকটার সাথে রিলেটেড, একটা ভুল করলেই আর একটা ভুল হয়ে যাবে। আচ্ছা, সো তারপরে চলে যাই, যেমন দেখেন 2016 এরটা যখন বের করছে, so this 40 is multiplied by the base year price of t-shirt which is $3, you know, so আমি সেটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, প্লাস then the quantity of apple which is 33, we took that, then it will be multiplied by the price of apple which is $2.5, plus then we took the quantity of tomato which is 55, এটাও নিলাম, প্লাস এটাকে মাল্টিপ্লাই করলাম হচ্ছে কি, এই এখানে তো একটা ভুল করেছি, ও না, এই আমি উল্টা জায়গায় মার্ক করে ফেলেছি। আচ্ছা, সো এটাকে মাল্টিপ্লাই করলাম হচ্ছে কি বেস ইয়ারের প্রাইস দিয়ে which is 1.2 করলাম, এটার ভ্যালুটা আসলে 268.5। ঠিক আছে, একই কথা, ডলার সাইনটা এখানে প্রত্যেকটা জায়গায় আমি মেনশন করেছি, এইভাবে মেনশন করেও দেখাইতে পারেন,
আদারওয়াইজ শুধু ফাইনাল অ্যান্সার যেটা আমার হবে সেখানে অবশ্যই ডলার সাইনটা থাকবে, আদারওয়াইজ ওখানে আমি মার্কস ডিডাকশনে যাব, বিকজ রিয়েল জিডিপি নমিনাল জিডিপি এটা সবসময় মানি টার্মে ক্যালকুলেট হয়। তো মানি টার্মটাই আপনি দেন নাই, তাহলে আমি কিভাবে বুঝবো যে এই জিনিসটা কি খায় না মাথায় দেয়? তো আমাকে এটা বুঝতে হবে। In the same way, you can find out the real GDP of 2018. তো এখন একটু নিজেরা রিয়েল জিডিপি অফ 2018 বের করা। আমি 2 মিনিটস টাইম দিচ্ছি, এবং আমি র্যান্ডম যাকে জিজ্ঞাসা করবো তাকে অ্যান্সার করতে হবে যে হোয়াট ইজ দ্য কোনটা বের করতে রিয়েল বলছেন? জিডিপি অফ 2018। 2018 এর রিয়েল জিডিপি বের করা। 18 17 সহ সিলেক্ট হয়ে গেছে, 18 এরটা রিয়েল জিডিপি বের করা। ম্যাম 370.5। ম্যাম আনসার বলতে বলে নাই রে। ওকে, সো আমাকে এখন, আমি যাকে র্যান্ডমলি জিজ্ঞাসা করব হি উইল অ্যান্সার, বাকি কেউ কোনো কথা বলবে না। কিন্তু যদি যাকে জিজ্ঞাসা করবো সে যদি অ্যান্সার না দিতে পারে, এটাই আপনার কাজ, এটা অ্যাক্টিভিটিস, তো তখন কিন্তু আমি সেখান থেকে মার্কস ডিডাকশনে যাব। যাকে বলবো সে জাস্ট মাইক্রোফোনটা আনমিউট করে আমাকে অ্যান্সার বলবেন, হোয়াটস ইওর ফাইন্ডিংস, দ্যাট মিন্স হোয়াটস দ্য রিয়েল জিডিপি অফ 2018। শ্রীজয় বলেন। ম্যাম 370.5 370.5 কি? রিয়েল জিডিপি। কি সাইনটা কি হবে? জি ম্যাম। বুঝে নাই কথা। অনায়াস আপনি কি বুঝতে পেরেছেন যে আমি কি ডলার হবে। মিস্টেকটা করেছি? ডলার হবে ম্যাডাম। ডলার সাইনটা বলতে হবে। 370.5 যাই হোক না কেন, $370। বুঝা গেছে? আচ্ছা, অনায়াস ক্রস সাইন দিয়েছে, অনায়াস কি বুঝতে পারেননি এরকম কিছু হয়েছে? না ম্যাম, সম্ভবত টিপ লাগিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আমি ক্রস সাইন দেখে না বুঝতে পারিনি যে হোয়াট ডু ইউ মিন। আচ্ছা, তারপর আমি জিজ্ঞাসা করবো যে রাজনকে, আপনার কি বুঝতে অসুবিধা হয়েছে রিয়েল জিডিপি? আচ্ছা, তাহলে আই হোপ আমরা রিয়েল জিডিপি পর্যন্ত বুঝেছি। এবার আসি জিডিপি ডিফ্লেটর, সেকেন্ড টার্ম, এর পরের টার্ম যেগুলো সব ক্লিয়ার করে ফেলি। এরপরে চলে যাবো হচ্ছে আমরা জিডিপি ডিফ্লেটর বের করি, যে দেখেন মার্ক করেছি। তাহলে আমরা প্রথম দুটো জিনিস কিন্তু শিখে ফেললাম। এখন আবার ওই খাতাটার মধ্যে জিডিপি এখানে যেভাবে লেখা DEFLATOR ডিফ্লেটর এইভাবে লিখি, জিডিপি ডিফ্লেটর DEFLATOR ডিফ্লেটর এইভাবে লিখি। জি ম্যাম। আচ্ছা লিখেছি। এখন জিডিপি ডিফ্লেটরে তো ফর্মুলা লাগবে, আগে ফর্মুলাটা লিখি, লেখার পরে একটু বুঝাবো। খুবই জি ইজি ম্যাম জিনিস তো, এই লিখছি। জন্যই NGDP অনেকেই দেখে ফেলেছেন, এই যে গ্রিন কালার দিয়ে আমি এটা হাইলাইট করা ছিল, NGDP ডিভাইডেড বাই RGDP, দিস ইজ দ্য ফর্মুলা ফর জিডিপি ডিফ্লেটর। জি ম্যাম। আচ্ছা, এখন আসি যে আসলে জিডিপি ডিফ্লেটরটা কি। জিডিপি ডিফ্লেটরটা আসলে একটা রেশিও, বুঝতেই পারছেন, দেখেন কোনো ইউনিট নাই given, যেহেতু বুঝতেই পারছি একই জিনিস দিয়ে দুটোকে ভাগ দিচ্ছি, ইটস দ্য রেশিও। সো জিডিপি ডিফ্লেটর অ্যাকচুয়ালি ইন্ডিকেটস
The ratio between the price level, that means the nominal GDP and the real GDP, এই দুটো রেশিও বের করেছে একটার অনুপাতে আরেকটা কতটুকু হতে পারে। যেমন এখানে ধরেন আমি আনসার এমনি লিখে রেখেছি 1.2, সাপোজ কোন একটা বছরের জিডিপি ডিফ্লেটর আসছে 1.2, which means আমি যদি কম্পেয়ার করি তাহলে নমিনাল জিডিপি যদি 1 হয় তাহলে রিয়েল জিডিপি হবে হচ্ছে 1.2। বুঝাতে পারছি বিষয়টা? অনুপাত 1:2 এরকম, এটার অ্যান্সার গুলো এইভাবে বোঝায়। তো সাপোজ ধরেন 3 আসলো, which means যদি নমিনাল জিডিপি 100 হয় রিয়েল জিডিপি হবে 300। এখানে যখন 1.2 দেখে আমি যেটা বুঝলাম যে আমার নমিনাল জিডিপি যদি 100 হয় রিয়েল জিডিপি হবে 120, অনেকটা পার্সেন্টাইলের মতো। এখন একটা সমস্যা বলি বা সুবিধা বলি, একই জিনিস বেজ ইয়ারের জন্য there is no GDP deflator because the answer will be what? কেউ বলতে পারবে অ্যান্সার কি হবে? 1 হবে না? ওয়ানই তো হবে ম্যাম, হ্যাঁ, কারণ যেহেতু যে নমিনাল জিডিপি NGDP রিয়েল জিডিপি RGDP সমান, সমান। দুটোই সমান। তো যার যে দুটোই সমান, সমান জিনিসকে ভাগ দিয়ে আমরা কি করব? সেম থিং ফর দ্য বেজ ইয়ার দেয়ার উইল বি নো জিডিপি ডিফ্লেটর, বাট দ্য রেস্ট অফ দ্য ইয়ার আমরা এটা বের করব। যেমন আমি এটা বের করে দেখাই। জি বলেন। আমি বের করতে করতে আপনি কোশ্চেন করতে থাকেন। ওয়ান কিভাবে এই হবে? জিনিসটা ম্যাম আবার যদি একটু ক্লিয়ার করতেন, হ্যাঁ, ওয়ান আমি কিভাবে হলো? বলছি। যেমন আমি 2016 এর সাপোজ জিডিপি ডিফ্লেটর বের করতে চাচ্ছি। তো 2016 এ যদি জিডিপি ডিফ্লেটর বের করতে যাই, সিম্পল কথা বলে যে 2016 এর জিডিপি ডিফ্লেটর কি, 2016 এর নমিনাল জিডিপিটাকে 2016 এর রিয়েল জিডিপি তে ডিভাইডেড করতে হবে। তো 2016 এর নমিনাল জিডিপি এর ভ্যালু আমার এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে আপনার 321, এই যে আমি দেখতে পাচ্ছি সেখান থেকে লিখছি $321.5, এই যে নিচেই দেওয়া, ডিভাইডেড জি, বাই রিয়েল জিডিপিটা আমরা এখনই বের করলাম, দ্যাট ইজ 268। দেখেন আমি কিন্তু যখন রিয়েল জিডিপি নমিনাল জিডিপি লিখছি ডলার সাইন দিচ্ছি, বিকজ আমাদের ওই যে সাইনটা মেনশন করতে হয় যখনই আসে। 260 ডিভাইডেড বাই 260, দেখেন তো ডিভাইডেশন করলে অ্যান্সারটা কত হয়? 1.197 1.197। So which means এই জন্য মানে 1.2 দিছে অলমোস্ট, মানে আচ্ছা না 1.2 হয় না। আচ্ছা, তো 1.19ই ধরি, 7টাও বাদ দিলাম, তার মানে হচ্ছে গিয়ে হ্যাঁ এই জন্য 1.2 দেওয়া। আচ্ছা, তো তার মানে হচ্ছে এই যে রেশিওটা কি, মানে নমিনাল জিডিপিটা রিয়েল জিডিপি তুলনায় কতটুকু বড় আমার এখানে? 1.2। তার মানে আমার যদি ওই যে একই কথা, নমিনাল জিডিপি যদি 120 হয় রিয়েল জিডিপি হবে হচ্ছে 100, এরকম। আচ্ছা, যারা বুঝেন নাই, এটা কিছুই না, ইটস জাস্ট রেশিও। আমরা নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি একটা রেশিও বের করি, প্রাইস লেভেলে একটা রেশিও বের করতে হয়, সেটাই হচ্ছে জিডিপি ডিফ্লেটর দিয়ে বের করা যায়। এবং এটা থেকে আমরা আসলে একটা কম্পারিজন করতে পারি যে একটা তুলনায় আর একটা কতটা বড়, এরকম একটা বিষয় আসে। কম্পারিজন এখানে যেমন আমরা এখানে করতে যে ফাইন্ড আউট করলাম যে লাইক ইন 2015 আমার রিয়েল 2016 এ আমরা জিডিপি ডিফ্লেটর বের করলাম হচ্ছে 1.19 বা 1.2 বলতে পারি, which means আমার 2016 এ যদি আমার নমিনাল জিডিপি 120 হয় রিয়েল জিডিপি হবে হচ্ছে 100, এরকম একটা বিষয়। রিয়েল জিডিপি হবে 100। এবার আসি রিয়েল জিডিপি গ্রোথ রেট, দ্য লাস্ট থিং উই আর গোইং টু লার্ন। আচ্ছা, এখন আপনারা কি বুঝতে পারছেন কেন বলেছে একটার সাথে আর একটা রিলেটেড? কারণ আমরা দেখতেই পাচ্ছি এখন ধরেন কোনো কারণে একটা নমিনাল জিডিপির ক্যালকুলেশন ভুল হয়েছে কোথাও, তার মানে কি আপনার প্রত্যেকটা জিডিপি ডিফ্লেটর ভুল আসবে? মার্কস কোথা থেকে দিব বলেন? বা রিয়েল জিডিপি ভুল হয়েছে, এটা হলে তো ডিজাস্টার হয়ে যাবে, কারণ রিয়েল জিডিপি গ্রোথ রেটও ভুল আসবে। আমার এবার আমি ম্যাক্রোতে এটা ফেস করেছি, আমার ম্যাক্রো ইকোনমিক্স ওদের জিডিপি পড়াতে হয়, তো আমি কোর্সটা নিচ্ছি বিবিএস এ, ওদের কিছু স্টুডেন্ট আছে এরকম একদম ডিজাস্টার, আমার খুব খারাপ লাগছে কিন্তু মার্কস দিতে পারছি না বিকজ ওর তো ভুল। তো স্যার আপনি ভুল করে বসে আছেন, আমি তাকে মার্কস দিব কোথা থেকে বলেন? এরকম হয়েছে বিষয়টা। তো এটা আমরা একটু কেয়ারফুল হব, তাহলে দেখা যাবে যে আমাদের এই প্রবলেম গুলো হবে না। আচ্ছা, এবার লাস্ট থিং যেটা আসছে সেটা হচ্ছে গ্রোথ রেট। এটার জন্য আমি একটা স্লাইড আপনাদেরকে জাস্ট দেখাবো টু শো ইউ দ্য ইম্পর্টেন্স অফ গ্রোথ রেট, বিকজ গ্রোথ রেট হচ্ছে ওয়ান অফ দ্য ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর।
আমি মনে হয় ক্লাসের শুরুর দিকে বলেছিলাম, যখন মিড টার্ম শেষ হয়ে গেল আমরা বললাম যে এখন আমরা ম্যাক্রো ইকোনমিক্স যাব এবং দেয়ার আর সাম ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর যেগুলাকে কম্পেয়ার করে ওই দেশের ইকোনমিটা ভালো না খারাপ, ভালো আছে না খারাপ আছে, বড় হচ্ছে না ছোট হচ্ছে, মানে অনেক কিছু, মানে ভবিষ্যতে ভালো করবে না খারাপ করবে, মানে এরকম ইভেন প্রেডিকশনও করে এবং সেই অনুযায়ী পলিসি নেওয়া যায়। So economic growth or real GDP economic growth, both are same thing. It's a macroeconomic indicator. এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা আপনাদের স্লাইড না, এটা একটা অন্য কোর্সের স্লাইড। আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। দেখেন 29টা স্লাইড আমি এখানে পড়াই ওদেরকে। বুঝতে পারতেছেন তাহলে কি জিনিস এটা? খেলা ফেলার কিছু না, বুঝা গেল? এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, ফর্মুলাটা দেখি। ফর্মুলাটাই শুধু আমরা এই স্লাইডটা থেকে নিব। একটু কষ্ট করে এই যে রিয়েল জিডিপি গ্রোথ রেট দেখে এই ফর্মুলাটা লিখি। ম্যাম জি স্যার। ম্যাম আমার ফোনে চার্জ নাই, মানে এখানে কারেন্ট নাই তো। পার্সোনাল প্রবলেম হলে একটু কমেন্ট বক্সে লেখেন, রেকর্ডিং এ আসে তো স্যানোইং, এই জন্য বললাম। পার্সোনাল কোনো ইস্যুস হলে এটা চ্যাট বক্সে লেখেন, আমি তো সেখান থেকে দেখে নিই। মানে আপনারটা আপনার কাছে থাকা একদম আমাকেই পাঠাতে পারবেন, কেউ জানবো না। জি ম্যাম। আচ্ছা, আমরা ফর্মুলাটা কি দেখতে পাচ্ছি? ফর রিয়েল জিডিপি গ্রোথ রেট দ্য ফর্মুলা ইজ রিয়েল জিডিপি ইন কারেন্ট ইয়ার মাইনাস দ্য রিয়েল জিডিপি ইন প্রিভিয়াস ইয়ার divided by real GDP in previous year, then the whole thing will be multiplied by 100. শেষে লিখছে যে রিয়েল আর ডিপ, আমি একটু মানে ভুল লিখছি, মানে এই যে রিয়েল জিডিপি হবে। হ্যাঁ রিয়েল জিডিপি হবে, রিয়েল জিডিপি ভুল লেখা, তাহলে ঠিক করে ফেলে এখনই। তো স্লাইড শোতে না। ও না, এটা তো বিয়াতে আলাদা করে। হয় নাই তো, ঠিক আছে। মানে ও না, আর ডাবল টাইমস হয়ে গেছে। So মানে just RGDP রাখলেও হতো। So real GDP in current year minus real GDP in previous year divided by real GDP in previous year multiply by 100. এখানে একটু আবারও বলছি, বেজ ইয়ারের কথা এখন একদম ভুলে যেতে হবে গ্রোথ রেটের ক্যালকুলেশনের সময়। So now let's find out what is growth rate. Growth rate means actually হ্যাঁ আমি স্ক্রিন সরাই দিয়েছি, এই জন্যই চলে গেছে, কারণ গ্রোথ রেটের ডেফিনেশনের জন্য যে স্লাইডে যাবো ওইটা। আচ্ছা, গ্রোথ রেটটা আসলে কি আগে এটা একটু বুঝি। আমরা যেই টার্মই পড়ি না কেন সেখানেই দেখবেন যে গ্রোথ রেট কথাটা আমাদের প্রত্যেকটা ডিসিপ্লিনে আমরা খুব ইউজ করি। আচ্ছা নর্মালি আসি, ধরেন আমি বললাম যে আমি গত বছরের তুলনায় জিইউবিতে এডুকেশন কোয়ালিটি কতটা ইমপ্রুভ করতে বের করতে চাচ্ছি, তাহলে আমরা কি করব? গত বছরের এডুকেশনের কোয়ালিটির সাথে এই বছরের এডুকেশনের কোয়ালিটি কি কম্পেয়ার করব না? করে সেখান থেকে দেখবো যে ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো। এটা কি, এটার উপর দেখবেন যে এটা একটা পার্সেন্টাইলে বের করি। বা মোর স্পেসিফিকলি গ্রোথ রেট মিনস গ্রোথ, মানে গ্রোটা কতটা হচ্ছে সেটা। সো বেসিকলি গ্রোথ রেট measures the changes of something and most importantly changes of something with the previous thing. So for example, here we find out the growth rate, real GDP growth rate. That's why here we are comparing the current year growth rate, real GDP growth, current year real GDP with the real GDP of previous year. That's it. আমরা এইভাবে বের করার চেষ্টা করছি। আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা গ্রোথ রেট, যেমন আমি যদি বলি জিইউবির এখন এডুকেশন কোয়ালিটি বের করতে চাচ্ছি, আমি কি করতে পারি? আমি যেটা করতে পারি যে এই বছরে যে এডুকেশন কোয়ালিটি আছে এটার সাথে গত বছরের এডুকেশন কোয়ালিটিটাকে আমি কম্পেয়ার করব। কম্পেয়ার করে আমি যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে গিয়ে আমার হবে জিইউবি এডুকেশন কোয়ালিটি গ্রোথ রেট। এখন ফর্মুলাটা যেটা দেখলেন এটা ইউনিফর্ম, অর্থাৎ যেইটারই গ্রোথ রেট বের করি না কেন এই ফর্মুলা এরকমই হবে। অর্থাৎ আপনি বললেন তাহলে কি মানে ফর্মুলা এরকম হবে যে
like real GDP মানে GUB economic education condition in 2021 minus GUB education condition in 2020 divided by GUB education condition 2020 multiply by 100 হ্যাঁ এইভাবেই যাব একই ফর্মুলা জাস্ট গ্রোথ রেটটা বুঝি গ্রোথ রেট মিন্স হচ্ছে আমরা কতটা এক্সপান্ড করছে কতটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে এটা একটা কম্প্যারিজন করি দ্যাটস কল্ড গ্রোথ রেট তো এখানে ডেফিনেশনটা টাইপিক্যাল ডেফিনেশন আসে এটা বইয়ের ডেফিনেশন এর জন্যই যাচ্ছি বলছে growth rate or more specifically real GDP growth rate measures the percentage change in the real GDP আবারও বলছে real GDP means কি it means that just the GDP which will find out from the adjustment of inflation from one period to another one period এখানে অ্যাকচুয়ালি 1 ইয়ারটাকে মেনশন করে আমরা মনে হয় জিডিপি ডেফিনেশনে পড়ে আসছিলাম সো মোস্ট স্পেসিফিকলি বিটুইন দ্য রিসেন্ট কোয়ার্টার মানে একটা ইয়ারের মধ্যে আমরা এই কম্পারিজন গুলো করে থাকি রিসেন্ট ইয়ার গুলোর মধ্যে কম্পারিজন গুলো করে থাকি তাহলে এখন দেখি আমাদের যে টেবিল সেই টেবিল থেকে আমরা গ্রোথ রেট বের করতে পারি কিনা এবার আসি স্যার সমস্যাটা বুঝতে পেরেছেন কোথায় সমস্যা হইলো সমস্যাটা হইলো আপনি কোনো কারণে গ্রোথ রেট মানে রিয়েল জিডিপির ক্যালকুলেশন ভুল আপনার তাহলে আপনার ডিফ্লেটরও ভুল আসবে সাথে বোনাস পয়েন্ট হিসেবে আরেকটা কি ভুল আসবে রিয়েল জিডিপি গ্রোথ রেটটা ভুল আসবে তো এই জন্যই বারে বারে বলছে আমার সাথে একটু করেন তাহলে এই ভুলগুলো হওয়ার সম্ভাবনা কমে যায় এবার আসি ম্যাডাম বেজিয়ারের কি গ্রোথ রেট আসবে আবারও এক কথা না স্যার কেন কারণ হচ্ছে কার সাথে কম্পেয়ার করব ওর বান্ধবী হচ্ছে 14টা কই নাই তো নাই ম্যাম তাহলে আমি কম্পেয়ার করবো কিভাবে আমার তো প্রিভিয়াস ইয়ার লাগবে বুঝতে পারছি কেন নাই মানে কেন বেজ ইয়ারের হচ্ছে না এখন আসি তাহলে কি 16 17 হ্যাঁ 18 তিনটা বের করতে তিনটা বের পারবো করতে পারবো হ্যাঁ এখন বলবেন যে 16 হ্যাঁ 16 পারবো কারণ ওর তো বান্ধবী আছে 15 আচ্ছা দেখি কেন বান্ধবীর সাথে বের করি বান্ধবীদের বেশি বিশ্বাস করতে হয় না ঠিক আছে বন্ধু বান্ধব কাউকে বেশি বিশ্বাস করতে হয় না মাঝখানে একটা ফ্রি অ্যাডভাইস দিয়ে দিলাম আমি জীবনে বহুত বাস খাইছি সেই মানে যেটাকে বলা যায় যে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বললাম খুবই বড় বাস খাইছি এই যে এটা দেশে টেসে ধরা না। একদিন এটা নিয়ে মজার মজার কাহিনী বলবো খুব মজা পাবে আচ্ছা তো রিয়েল জিডিপি গ্রোথ রেটটাকে দেখি এখানে আমরা 2016 এরটা বের করেছি সো 2016 এর আমরা একটু আগে বের করে আসলাম 2016 এর রিয়েল জিডিপিটা ছিল হচ্ছে $268.5 so which is the real GDP of current year minus the real GDP of previous year যেটা কিনা $188 দিলাম একটা ব্র্যাকেটে নিয়েছি divided by the real GDP of previous year which is $188 এটা আবার দিলাম then the whole thing দিয়ে মাল্টিপ্লাই করব 100 দিয়ে মাল্টিপ্লাই করব এখানে অ্যানসার আমি একই ভাবে বলছি মানে এখানে একটা জাস্ট একটা যেটাকে বলে যেটা গ্রস অ্যানসার যেটা দিতে হয় দিয়ে রাখছি আমি জানি পার্সেন্টেজ আকারে আসবে ম্যাম হ্যাঁ এটার অ্যানসার পার্সেন্টেজ আনতে হবে এই জন্যই কিন্তু আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি তো পার্সেন্টেজ দিয়ে আসলো এবং এখানে এখানে একটা কমেন্ট করতে হবে তো এখানে আমি অ্যানসারটা আই এম নট শিওর ইজ ইট 33 অর নট আমি জাস্ট একটা বেসিক অ্যানসার দিয়েছি এটা দিয়ে আমরা একটু বুঝি হ্যাঁ অন্যটা বাদ দিই কি অ্যানসার 42.82 ম্যাম আচ্ছা আমি রিয়েল অ্যানসারে না যাই হ্যাঁ আমি এই ডেমো অ্যানসারটা দিয়েই বলবো এটা কারণ আছে আচ্ছা ডেমো অ্যানসার দিয়ে কি বুঝতে দেন ডেমো অ্যানসারটা বলেছে 33% which means if I compare 2016 with 2015 the original scenario obviously যেহেতু real GDP the economy is expand by 33% ইকোনমিটা 33% বড় হয়েছে আপনি বলবেন কিসে বড় হলো ম্যাডাম সবকিছুতে that means your living standard like unemployment rate like education quality healthcare food clothes shelter whatever the indicators are they will be expanded by 33%. Say for example now in current Bangladesh the growth rate is 5.1%. আমরা মনে হয় সবাই জানি লাস্ট ক্লাসে আমি এটা আস্ক করেছিলাম এখন আপনাদের কোন অন্য একটা ক্লাস করেছে ওরা বলেছে এই বছরের বাজেট থেকে আসছে আমাদের গ্রোথ রেট হচ্ছে 5.1%. তার মানে গত বছরের তুলনায় এই বছরে আমাদের ইকোনমিটা বড় হবে হচ্ছে গিয়ে এখনো শেষ হয় নাই বছরটা ওই যে নেক্সট ইয়ারে জুনে যে শেষ হবে
সো গত বছরের তুলনায় এই বছরে আমার ইকোনমিটা বড় হবে হচ্ছে 5%। বুঝতে পারছেন? অর্থাৎ গত বছর সাপোজ পার ক্যাপিটা ইনকামও 5% বাড়ে। গত বছর যদি আপনার ইনকাম 100 টাকা হতো, এই বছর ইনকাম হবে 105 টাকা। গত বছর যদি আপনার লিভিং স্ট্যান্ডার্ড একটা ইন্ডিকেটরে 100 টাকা হতো, এখন সেটা হবে হচ্ছে 105 টাকা। এরকম আপনি যদি 100 টাকার হেলথ কেয়ার সার্ভিস পেতেন, এখন 105 টাকা সমপরিমাণ হেলথ কেয়ার সার্ভিস পাবেন। সবকিছুতে পজিটিভ আমরা নিব। আচ্ছা, কথা হচ্ছে ম্যাডাম কখনো কি নেগেটিভ হতে পারে গ্রোথ? অবভিয়াসলি হতে পারে। আমরা অনেক ক্ষেত্রে আমরা ডেভেলপিং কান্ট্রি গুলো দেখাই না, বা গ্রোথ রেট নেগেটিভ হতে পারে। নেগেটিভ মানে তার মানে ইকোনমি বাড়ে নাই, ছোট হয়েছে, হইতেই পারে। হতে পারে না এই বছর করোনার কারণে আমার প্রোডাকশন কমে যেতে পারে, তাহলেই আমার ইকোনমি হয়ে গেল। সো এরকম আমরা নেগেটিভ গ্রোথ রেটও পেতে পারি। নেগেটিভ গ্রোথ রেট মিনস দ্য ইকোনমি ফলস অর শ্রিঙ্ক, যেটাকে আরো মোর স্পেসিফিকলি এই ওয়ার্ডটা ইউজ করে, আপনি বলতে পারেন ফল। সো দ্যাট ইকোনমি ফলস বাই 33%, যদি এখানে নেগেটিভ অ্যান্সার আসতো। অর্থাৎ 2015 এর সাথে 16 কম্পেয়ার করে আমরা পেয়েছি যেটা, সেটা হচ্ছে 33% ইকোনমিটা ছোট হয়ে গেছে। শেষ। এখন আপনি বলবেন ম্যাডাম ওই যে ছোট মানে কি, তাহলে আমার সবকিছুতে ছোট হবে? হ্যাঁ, তখন আমার লিভিং স্ট্যান্ডার্ড কমতে থাকবে। যেমন দেখবেন নেগেটিভ গ্রোথ রেটে কিছু কান্ট্রি থাকে, আফ্রিকার কান্ট্রি, অনেকগুলো কান্ট্রিতেই বলা হয় যে তারা নেগেটিভ গ্রোথ রেট আছে। তার মানে বুঝতে হচ্ছে যে ইকোনমিটা মানে কিছু অপরচুনিটিস গুলো বড় হচ্ছে না, ওটা কমে যাচ্ছে, এটাই বোঝাচ্ছে। এখন কমেন্ট আমরা কিভাবে করবো? তো যেই বছরের গ্রোথ রেটটা লিখবো তখন ওইটার নিচে জাস্ট এইটুকু লিখবেন, সো দ্যাট ইন লাইক ইন 2016, যেমন এখানে আমরা পেয়েছি 33%, এটা একটা ডেমো অ্যান্সার। In 2016, the economy expand by or increased by, আর যে কোনো একটা পজিটিভ grows by এভাবেও লেখা যায় 33%। এইভাবে আমরা একটা কমেন্ট করবো। যদি ম্যাডাম নেগেটিভ অ্যান্সার আসে তাহলে এক কথা বলবো উল্টা, in 2016 the economy decreased by or shrink by or falls by 33%। বুঝতে পারছি? গ্রোথ রেটে আমাকে একটা কমেন্ট করতে হবে, বাকিগুলো কোনো কমেন্ট নাই। যেমন আমার মনে আছে, আমাদের মনে আছে, আমরা মনে হয় যখন ওই যে ওইটা পড়েছে, ওটার নাম কি, পিইডি, পিএস, মানে এলাস্টিসিটি কমেন্ট করতে বলার কথা ছিল। তো কমেন্ট এখানেও হয়, কিন্তু সেটা শুধুমাত্র গ্রোথ রেটের ক্ষেত্রে। তো গ্রোথ রেটের ক্ষেত্রে আমরা কমেন্ট বের করবো। ম্যাম এখানে একটা প্রশ্ন হলো যে রিয়েল জিডিপি ইন কারেন্ট ইয়ার যেটা দিচ্ছেন 268.5, এটা মানে কোথেকে বের করছেন? আমি বুঝতেছি না আসলে এটা। আপনি কখন জয়েন করেছেন? ম্যাম আমি একটু দেরিতে জয়েন করছি। এই জন্যই এই অবস্থা। রেকর্ডিংটা শুনলেন, তাহলে কি বুঝে নেবেন। গ্রোথ এখন রেট এত সবসময় কি 1 বছরের ভিতরে হয়? আচ্ছা, হ্যাঁ এটা একটা ভালো কোশ্চেন এখানে ছিল। তো ম্যাম বলতে পারতো যে 2015 সালের তুলনায় আমার 2018 সালে গ্রোথ রেট কতটুকু বাড়ছে কিংবা কমছে। এইটা আচ্ছা, গ্রোথ রেট আমি এটা বললাম না, এটা ইউনিফর্ম ফর্মুলা। আপনি যদি মানে আমি তো ট্রিপল এর কারিকুলাম নিয়ে আমার একটু আইডিয়া কম। সিএসসি টা না অনেক বুঝি, কিন্তু ট্রিপল টা বুঝি না। সিএসসি একটা সময় যে সি প্লাস প্লাস ওদের ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে আমার ইন্টারেস্ট ছিল, তো সিএসসি কারিকুলাম গুলো আমি বুঝতে পারি, ট্রিপল টা বুঝতে পারি না অনেক ক্ষেত্রে। তো যদি কোনো ক্ষেত্রে আপনাদের এরকম গ্রোথ রেট মানে গ্রো করতেছে কতটুকু, এই যে এরকম কিছু যদি বের করার একটা কোনো ফর্মুলা থাকে, সেখানে সবসময় দেখবেন প্রিভিয়াস থিংটার সাথে কম্পেয়ার করে সেম ফর্মুলা ইউজ করবে এবং জাস্ট দে উইল টেক দ্য প্রিভিয়াস ওয়ান। ধরেন ভোল্টেজের যদি ফ্ল্যাকচুয়েশন বের করতে, ভোল্টেজ লাইক ইনপুট, আমি ভুল বলতে পারি, এই জন্যই বললাম যে আমার ট্রিপল ই কারিকুলামে আইডিয়াসটা কম, তো আই এম ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, বাট এরপরে তো আর তেমন কিছু পড়া হয় না। তো লাইক আমি ওই ভোল্টেজ নিয়ে যদি কোনো কাজ করছি, ভোল্টেজের ধরেন গ্রোথ রেট বের করতে যাই, আমি জানি না এটা বের করা সম্ভব কিনা। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেকগুলো ভোল্টেজ যদি পাশাপাশি থাকে প্যারালালি, তখন দেখা যাবে যে তার ঠিক আগেরটার সাথে আমি কম্পেয়ার করব, ঠিক প্রিভিয়াসটার সাথে কম্পেয়ার করতে হয়। এটাই হচ্ছে গিয়ে গ্রোথ রেটের সিস্টেম, এটা ইউনিফর্ম। আমি এটাই বলছেন যে এই ফর্মুলা যেটা শিখছেন এটা মনে রাখবেন যে এটা শুধু ইকোনমিক্স না বা জিডিপির জন্য না। আমি যদি সাপোজ আমি মাঝে মধ্যে আমার ওয়েজের গ্রোথ রেট বের করে দেখি, মানে ওয়েজ না, ভুল বললাম, আমার সেভিংস এর গ্রোথ রেট বের করি, যে আমি সেভিংস এ আছি না ডিসেভিংস এ আছি, আমি ঠিক সেম ফর্মুলাটা ইউজ করি যে এই বছরে আমার কত টাকা সেভিংস হলো, গত বছরে কত ছিল, দুটোর মধ্যে কম্পেয়ার করে পেয়েছি।
এই সেম ফর্মুলাতে বসে পার্সেন্টাইল আকারে বের করে। যেমন গত বছরের তুলনায় এবছর আমার সেভিংস তেমন একটা হয় না, কারণ আমি প্রচুর হাবিজাবি জিনিসপত্র কিনে নষ্ট করেছি। এটা অ্যান্সার হবে, তো এটাই বললাম। আচ্ছা, এখন আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স দিব। ইন দ্য মিন টাইম কারোর যদি ক্যালকুলেশন নিয়ে কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি। ম্যাম, জি স্যার। গ্রোথ রেটের ম্যাথটা একটু আরেকবার বুঝালে ভালো হতো ম্যাম, আমার নেট কানেকশন ছিল না, আমি চলে গেছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ, কোনো সমস্যা না, আবার বোঝাবো। গ্রোথ রেটের ফর্মুলাটা ছিল এরকম যে এটা হচ্ছে গ্রোথ রেট, মোর স্পেসিফিকলি রিয়েল জিডিপি গ্রোথ রেট। সো দ্য ফর্মুলা ওয়াজ লাইক the growth rate, real GDP growth rate of current year minus real GDP growth rate of previous year divided by real GDP growth rate of previous year, then the whole thing is multiplied by 100. তো এখানে আমরা 2016 সালের গ্রোথ রেট বের করেছি, এবার 17-18 বের করা যায় কিন্তু আমি করছি না, কারণ আপনাদের তো টাস্ক দিব, আমি যদি সবই করে দিই তাহলে তো আর আসলে আপনারা কি করবেন, এই জন্য দিচ্ছি না। তো 2016 সালেরটা বের করছে। তো 2016 সালে গ্রোথ রেট বের করতে হলে কি লাগবে? প্রথমে লাগবে হচ্ছে দ্য কারেন্ট জিডিপি অফ রিয়েল জিডিপি অফ 2016 which is 268.5 মাইনাস প্রিভিয়াস ইয়ার রিয়েল জিডিপি দ্যাট ইজ 2015, ওটা ছিল 188, মাইনাস করলাম, ডিভাইডেড বাই পুরো জিনিসটাকে আবার প্রিভিয়াস ইয়ারের রিয়েল জিডিপি দিয়ে ডিভাইডেড করে 188 দিয়ে ডিভাইডেড করলাম, করে এই জিনিসটাকে যেহেতু পার্সেন্টাইলে নিতে হবে এই জন্য এটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। এখানে এটা ডেমো অ্যান্সার, এটা অ্যান্সার হচ্ছে 42 পয়েন্ট সামথিং, একজন বের করে আমাকে বলেছেন সেটা। ম্যাম এখানে রিয়েল জিডিপি ইন প্রিভিয়াস ইয়ার যেটা, সেটা তো নমিনাল জিডিপি 2015 যেটা, ওটার সাথে মিলে আমি গেছে। এমনি করেছি যেহেতু 2016 এই জন্যই 2016 এটা বের করছে। নমিনাল 2015 এর কিন্তু রিয়েল জিডিপি নমিনাল জিডিপি সমান, এই জন্যই 15 এটাই দেখালাম, যাতে মানে 16 এটাই দেখালাম যাতে আরো ভালোভাবে বুঝেন। 17 এ যখন করব তখন তো আমার আমরা কোনো যদি হেডেক নাই, 2000 কারণ 17 এ যখন বের করবো হেডেক নাই, বিকজ আমি কম্পেয়ার করছি 16 এর সাথে। তো 16 এ যা আছে তাই তো আমি নিতে পারবো, ঠিক আছে? জি ম্যাম, এটাই। মানে সবসময় প্রিভিয়াস ইয়ারটার মানে হিসাবটা করতে হবে আর কি, রিয়েল হিসাবটা। সেটাই। আচ্ছা, আমি একটু রেকর্ডিংটা পজ করি বিকজ আমি অ্যাটেন্ডেন্সটাতে যাব, এই জন্য একটু রেকর্ডিং পজ করলাম। আউটরুম অ্যাক্টিভিটিসটা আজকে কি দেবো, আমি এখন একটা ফোল্ডার ক্রিয়েট করে দেবো, এটার জন্য এনাফ টাইম দেবো। কালকে ধরেন সন্ধ্যা 6টা পর্যন্ত এরকম একটা টাইমিং দিয়ে রাখবো। এর মধ্যে এই ফাইলটা যেটা এই পুরোটা সলভ করতে হবে, যে ওয়ার্ড ফাইলটা আমি দেখালাম এই ওয়ার্ড ফাইলটা শেয়ার করে দেবো। অর্থাৎ প্রত্যেকটা বছরে শুধুমাত্র বেজ ইয়ার ছাড়া 16, 17, 18 এ নমিনাল রিয়েল জিডিপি, জিডিপি ডিফ্লেটর এন্ড রিয়েল জিডিপি গ্রোথ রেট চারটাই বের করতে হবে, বের করে আমরা একটা ক্যালকুলেশন, এটাই হচ্ছে আমাদের ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস। এবং এটার ম্যাক্সিমাম অ্যাক্টিভিটিস আমরা আজকে ক্লাসে নিজেরা মিলে করেছি, এখন বাকিটা নিজেরা করতে হবে। এখানে আবার আসি মার্কিংটা আমি করব অ্যাকর্ডিং টু দ্য সাবমিশন টাইম। আমি লেট সাবমিশন যদি হয়ে যায় বুঝবেন আমার জীবন শেষ। আর একটা হচ্ছে গিয়ে অ্যাকুরেসি, আমি মানে স্টেপ ফলো করেছেন কিনা সেটা। অ্যাকুরেসি বলতে আমি এখানে এক্সাক্ট অ্যান্সার না হলেও মার্কস দিব, কিন্তু আমি দেখবো যে স্টেপ গুলো বুঝেছেন কিনা, স্টেপ গুলো ক্লিয়ার, সেখানে মার্কস দিব। ম্যাম আর কাইন্ডলি আজকে মানে এখনই রেকর্ডটা অ্যাসাইন দিয়ে করে দিবেন দেবো, আর কি। অ্যাসাইনটা এখনই করবো। রেকর্ডিংটা যদি আমি এখন না দিতে পারি, জাস্ট এটার আগের দেখবেন যে কালকে সিএসসি এর একটা ক্লাস নিয়েছি, সেম ক্লাসটা যে ফাইলটা দেখাইছেন ওই সময়ের সাথে আপনাদের অ্যাড করে কনভার্ট দেন। হয়ে ইউটিউবে আপলোড হতে এটা একটা টাইম লাগে, আমার নেটওয়ার্কের তো স্টেবিলিটি থাকতে হবে, তো ওইটুকুর মধ্যে আমি বলতে চাই ফাইল তো দিয়েই দিব। আর যদি আচ্ছা আপনার ম্যাম, তাহলে বেশি রাতের মধ্যে হয় চেষ্টা করি না। আর রাতের মধ্যে চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি জি ম্যাম। বেশি হয় তাহলে দেখবেন যে অলরেডি দেখবেন যে সিএসসি লেকচার 16 যেটা, এটা অলমোস্ট আপনাদের সাথে মিলবে, লাস্ট পার্টটা স্পেশালি গ্রোথ রেট আর ওই যে ইয়াটার ক্যালকুলেশন একই রকম। মিস, আর আমাদের কি সেকেন্ড সিটিটা কখন নেবেন মিস? সেকেন্ড সিটিটা আমি এই উইকেটের মনে হয় থার্সডে তে বলছিলাম কি জি ম্যাম, বলা হয়েছিল থার্সডে তে নিব না, যেহেতু আজকে একটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দিলাম, এটা আমি নেক্সট টুইসডে নিব। তো থার্সডে তে সিলেবাসটা বল ম্যাম, তাহলে সিটি 3 নেক্সট মানে সিটি 3 টা ব্রেকআউট রুম থেকে আসবে, সিটি 3 অ্যাডজাস্টমেন্টটা ব্রেকআউট রুম থেকে আসবে। আর একটা 5 মার্কের যে গ্রুপ অ্যাসাইনমেন্ট আছে ওটার অ্যাডজাস্টমেন্টও ব্রেকআউট রুম থেকে আসবে। শুধুমাত্র আর একটা জিনিস আমার ক্লাসের জন্য মেক করতে হবে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন
যেটা কিনা আপনাকে একটা সফটওয়্যার বা ওই যে বললাম আমি সেশনই নিব স্যার, একটা 1 ঘন্টা সেশন হবে। আমি এই ফ্রাইডে প্রিপেয়ার না, মানে ঝামেলা হয়েছে আমার ডিপার্টমেন্টে সাপোর্ট লাগবে, তো আমি ওইটা সাপোর্টটা পাচ্ছি না বিধায় আমি নিজেও একটু বা আমার নিজেকেও তো গুছায় আসতে হবে, তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে এটা খুব বেশি হারি হয়ে যাচ্ছে, তাই জন্য আমি নেক্সট উইকে যেতে চাচ্ছি। এই যা সমস্যা নেই নেক্সট উইকে মানে সোম মঙ্গলের মধ্যেই নিব, মানে আর এর বেশি পিছাবো না, এরকম প্ল্যান আমার। ম্যাম ম্যাম আমাদের আরেকটা বিষয় হলো ফাইলটা দিয়ে দিন 26 তারিখে তাহলে আমাদের না কিছু নেই। 26 তারিখে কিছু নাই, হ্যাঁ 26 তারিখ নরমাল ক্লাস। জি ম্যাম। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। ম্যাম এই ব্রেকআউট ফাইল আপলোড করে দিব এখনই, ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিসটার ওই ওয়ার্ড ফাইল সহ এটা আপলোড করে দিব। ম্যাম টাইম কতক্ষণ দিবেন? ওই যে কালকে সন্ধ্যা পর্যন্ত দিব ধরেন। ওকে ম্যাম আপনি কি কি অ্যানসার মানে চান আর কি কোশ্চেন গুলো আর কি ওখানে উল্লেখ করে দিন যে ওয়ার্ড ফাইলটাই ওরকম, ওয়ার্ড ফাইলটাতে পুরোটাই লেখা আছে কি চাই কি করতে চাই, এবং দেখবেন যে কোশ্চেনটা CO3 কারণ এটা অ্যাপ্লাইং, মানে আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন এরকম টাইপ লেভেল একটা কোশ্চেন। জি ম্যাম আপনি তাহলে দিয়ে দেন। আচ্ছা ঠিক আর আছে ম্যাম আজকে একটু চেষ্টা করি রেকর্ডটা দেওয়ার জন্য, আমরা একটু লেটে জয়েন দিছি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।